যারা স্বল্প বাজেটের মধ্যে লাখ টাকার আইফোনের মতো আইফোন এয়ার অথবা হচ্ছে গুগল পিক্সেল 10 প্রোর মতো স্লিম এবং পাওয়ারফুল ফোন খুঁজছিলেন, তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি টেকনোর পোভা স্লিম 5G। ফোনটার মধ্যে কি কি থাকছে, কি কি থাকছে না, ফোনটা কি কিনা উচিত হবে, কি উচিত হবে না, কত টাকার মধ্যে পেয়ে যাবেন, সব কোশ্চেনের উত্তর থাকবে এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন আমরা ভিডিও শুরু করি। বাংলাদেশে কিন্তু ফোনটা অফিসিয়ালভাবে লঞ্চ করা হয়েছে এবং এর প্রাইস আপনারা 30,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর বর্তমানে আসলে মার্কেটের মধ্যে এই স্লিম জিনিসটা খুব ভাইরালে চলছে, মানে সব ফোন কোম্পানিগুলি চেষ্টা করতেছে তাদের ফোন যথা থেকে যথা স্লিম করা যায়। ফোনটা থিকনেসের যদি কথা বলি, ফোনটা কিন্তু থিকনেস হচ্ছে 5.95 মিলিমিটার। ভাই ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম। স্যামসাংয়ের S25H কিংবা হচ্ছে আইফোন এয়ারের মতো অতটা স্লিম না হলেও কোম্পানি চেষ্টা করেছে যতটুকু স্লিম করা যায় ফোনটাকে। তাছাড়া আমাদের কাছে হোয়াইট কালার ভেরিয়েন্টটি আছে এবং এটি হচ্ছে পুরোটা প্লাস্টিক বিল্ড। পিসের সাইডে তারা ম্যাট রেখেছে, যার কারণে আপনি যখন হাতে নেবেন বেশ প্রিমিয়াম একটি ফিল পাবেন। আগেই বলে নেই, ফোনটার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট কাজ করছিল, আমরা কোনো প্রকারের লেট ইস্যু পাইনি। মানে থাকে না যে একটু কম বেশি লেট হয়, মানে ওরকম কোনো প্রকারের সমস্যা নেই, ফিঙ্গার যথেষ্ট ফাস্ট। এখন যেটি দেখতে পাচ্ছেন, জি দেখেন ক্যামেরা মডেলের মধ্যে কিন্তু তারা লাইট দিয়েছে। এই লাইটের নাম রেখেছে তারা মুড লাইট। এখন আপনারা অনেকে হয়তো দেখেছেন B06 নামের একটি মুভি, যার মধ্যে একটি রোবট থাকে, মানে হুবহু ওইটার মতো তারা এটার মধ্যে ডিজাইন দিয়েছে। এবং আপনারা যদি বলেন যে এইটার কাজ কি, এটা দিয়ে কী হয়, তাহলে আপনার ফোনে যখন নোটিফিকেশন আসবে কিংবা আপনি যখন ফোন চার্জে দিবেন তখন এটা আপনাকে ইন্ডিকেট করবে। তাছাড়া যদি বলেন ভাই এইগুলি তো আমার লাগবে না, সেক্ষেত্রে ভাই আপনাদের যারা বড়লোক বন্ধু আছে, যারা অ্যাপেল ইউজ করে, অ্যাপেল এয়ার ইউজ করে, তাদেরকে বলতে পারবেন যে দেখ তোর মতো আমারও সেম ডিজাইন, তবে আমারটার ভিতরে লাইটিং আছে যেটা তোরটার মধ্যে নেই। তো যাই হোক, ফোনটার ওজন কিন্তু হচ্ছে 156 গ্রাম এবং এর যদি আইপি রেটিংয়ের কথা বলি তাহলে ফোনটিতে IP64 দেওয়া আছে, অর্থাৎ ফোনটি বালুর ক্ষেত্রে সর্বোচ্চ দিবে, তবে ওয়াটারের ক্ষেত্রে শুধুমাত্র ওয়াটার রেজিস্ট্যান্স। এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যে কেন ওয়াটারপ্রুফ দেয়নি, তাদের হয়তো বাজেটের কাটছাটের কারণে তারা ওয়াটারপ্রুফ করেনি ফোনটার ডান পাশে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন পাওয়ার বাটন এবং হচ্ছে ভলিউম লকার আছে এবং নিচের সাইডে সিম ট্রের ব্যবস্থা আছে। তবে ফোনটা কিন্তু ডুয়েল সিম সাপোর্ট করে, নেই কোনো মেমোরি স্লটের ব্যবস্থা। এবং উপরের সাইডে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন ডলবি অ্যাটমসের একটি সুন্দর লগো দিয়েছে এবং সাথেই পেয়ে যাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনটার ডিসপ্লেতে কিন্তু তারা 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল দিয়েছে এবং এর মধ্যে আরও পেয়ে যাবেন 144 হার্জের রিফ্রেশ রেট। তবে রেগুলার মানে সব অ্যাপের ক্ষেত্রে এই 144টা পাবেন না, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে শুধুমাত্র 144টা পাবেন। তাছাড়া রেগুলার সব অ্যাপগুলির ক্ষেত্রে 120-র মতো পেয়ে যাবেন, উইচ ইজ মোর দ্যান ইনাফ। তাছাড়া যদি ফোনটাতে কিন্তু লক্ষ্য করেন সেক্ষেত্রে দেখতে পারবেন ফোনটার ডিসপ্লেতে কিন্তু 3D কার্ভ একটা প্যানেল দেওয়া হয়েছে, যার বেজেলও কিন্তু তারা বেশ ন্যারো রেখেছে। এবং এর মধ্যে যদি আপনি মুভি স্ট্রিমিং করেন বা হচ্ছে কন্টেন্ট ওয়াচিং করেন সেক্ষেত্রে বেশ একটা কালারফুল আউটপুট পেয়ে যাবেন। আর ফোনটা যদি পিক ব্রাইটনেসের কথা বলি সেক্ষেত্রে তারা ফোনটার মধ্যে 4500 নিচে পিক ব্রাইটনেস দিয়েছে, যা অ্যাভারেজে ইউজ করার সময় আপনারা 1600-র মতো পেয়ে যাবেন। ইনডোরে বলেন বা আউটডোরে বলেন, দুটো জায়গায় আমরা বেশ ভালো পেয়েছি। ফোনটার ডিসপ্লে কোয়ালিটিতে কিন্তু আমরা ওভারঅল অনেক হ্যাপি। তবে মানে বাস এক জায়গায় না এক জায়গায় রয়েছে, এই ফোনটার বাস খাবেন আপনারা স্পিকারের দিকে। স্পিকারে তারা ডুয়েল স্টিরিও স্পিকারের জায়গায় কিন্তু সিঙ্গেল বটম ফায়ার রেখেছে। বলবো না সাউন্ড কোয়ালিটি অনেকটা খারাপ ছিল, মোটামুটি বলা যায় ভালো। এবার যদি ফোনটার ব্যাটারি সম্পর্কে বলি, ফোনটা কিন্তু অনেক স্লিম হওয়া সত্ত্বেও তারা এখানে 5160 mAh একটি বেশ বড়সড় ব্যাটারি প্রোভাইড করেছে। এবং বক্সের দিয়ে যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে বক্সের ভিতরে একটি 45 ওয়াটের অ্যাডাপ্টার পেয়ে যাবেন, যা দিয়ে আপনার এই ফোনটি 1 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে নিতে পারবেন। আপনি যদি লাইট ইউজার হন সেক্ষেত্রে 9 থেকে 10 ঘন্টার একটি ব্যাকআপ পাবেন এই ফোন থেকে, এবং আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে অ্যারাউন্ড 6 থেকে 7 ঘন্টার একটি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবে। ফোনটার ওভারঅল সব ভালো থাকলেও একটা জায়গায় একটু সমস্যা, মানে বেশ ভালো কিছুই সমস্যা রয়েছে এর চিপসেটে। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6400 ম্যাক্স। মানে মার্কেটে যদি সেম ক্যাটাগরির আরও চিপসেট দেখেন সেক্ষেত্রে মিডিয়াটেকের হেলিও G200 যে চিপসেটটা আছে ওটার সাথে এটার একটা ম্যাচ পাবেন, মানে যমজ ভাই বলতে পারেন, শুধু নামের মধ্যে একটু ভিন্নতা রয়েছে। তাছাড়া ফোনটাতে LPDDR4X এবং এর UFS 2.2 রাখা হয়েছে। মানে আপনি যদি হেভি ইউজ করেন কিংবা হচ্ছে একটা লং টার্ম ধরে ইউজ করেন সেক্ষেত্রে হয়তো একটু প্যারা খাবেন আর কি। তাছাড়া মানে আপনারা যদি কেউ ফ্ল্যাগশিপ ফোন চেয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো বা একটু হতাশ হতে পারেন। তবে যদি আবার চিন্তা করেন যে অফিসিয়াল ফোন, সেক্ষেত্রে আমি বলবো যে ভালো কিছুই তারা প্রোভাইড করেছে। সো ফোনটা দিয়ে আমরা PUBG ট্রাই করেছিলাম, হাই 60 FPS পর্যন্ত সাপোর্ট করে। একদম ওভারঅল খারাপ বলবো না, ভালোই খেলা যাচ্ছিল, মাঝে মধ্যে একটু FPS ড্রপ করছিল। তো বলবো PUBGতে ফোনটা মোটামুটি পাস। তাছাড়া এই ফোনটি দিয়ে আমরা ফ্রি ফায়ারও ট্রাই করেছি। ফ্রি ফায়ার একটা লং টার্ম ধরে একদম আলট্রা গ্রাফিক্স দিয়ে খেলেছি, কোনো আহামরি সমস্যা পাইনি।
সাধারণত দেখা যায় যে এরকম যে বাজেটের যে ফোনগুলি আছে সেগুলিতে একটা লং টাইম দ্বারা গেম প্লে করলে একটা যে হিট জেনারেট হয় সেই বিষয়টা আমরা এই ফোনটার মধ্যে দেখতে পারিনি, কারণ এটার মধ্যে নাকি তারা একটি বেশ বড়সড় কুলিং চেম্বার দিয়েছে, যার কারণে হয়তো আমরা এই হিটটা লক্ষ্য করতে পারি। সো প্রসেসর অনেকের ভালো নাই লাগতে পারে, তবে ভাই বাজেট অনুযায়ী প্রসেসর ঠিক আছে। কারণ আপনি যদি চিন্তা করেন যে এর থেকে ভালো প্রসেসর, সেক্ষেত্রে আপনাকে প্রাইস রেঞ্জটা ওরকম চিন্তা করতে হবে। যেহেতু অফিসিয়াল ফোন সেহেতু আমি মনে করি প্রসেসর যথেষ্ট ভালোই আছে। টেকনো পোভা স্লিম 5G এই ফোনটাতে কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত ওএস আপডেট পেয়ে যাবেন এবং 3 বছর পর্যন্ত একটি সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তাছাড়া ফোনটার মধ্যে কিন্তু তারা এআই নিয়েও বেশ নাড়াচাড়া করেছে, এআই ইরেজার, এআই ফটো এক্সটেন্ডার তারা দিয়েছে। তাছাড়া নানা জিনিস রয়েছে। আর একটা যে মজার জিনিস রয়েছে ফোনটার মধ্যে সেটা হচ্ছে কল রেকর্ডিংয়ের ক্ষেত্রে। কল রেকর্ডিংয়ে সাধারণত কী হয়, বর্তমানে ফোনগুলিতে আপনি যদি কল রেকর্ড করেন সেক্ষেত্রে আপনার যে অপর পাশে যে আছে উনি জানতে পারে যে আপনি হচ্ছে তার কলটি রেকর্ড করতেছেন। তো এই জিনিসটি এই ফোনটার মধ্যে পাবেন না, অর্থাৎ আপনি তাকে জানানো ছাড়াই তার কলটি রেকর্ড করতে পারবেন। লাস্টলি ফোনটার ক্যামেরা সেকশনে চলে যাই। ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যামেরা আর এখানে একটা ক্যামেরা। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং অপরটা ক্যামেরা না, ওটা হচ্ছে একটা লেন্স 2 মেগাপিক্সেলের একটা অক্সিলারি লেন্স, অর্থাৎ মানে দাঁড়াচ্ছে যে এটার মধ্যে একটা মাত্র ক্যামেরা পেয়ে যাবেন। ফোনটা থেকে যে ধরনের ছবি পাচ্ছিলাম সেটা নিয়ে আমরা তেমন একটা হ্যাপি হতে পারিনি। যখন ভালো ডেলাইট পড়ছিল তখন পিকচার কোয়ালিটি যথেষ্ট শার্প এবং ডিসেন্ট ছিল, কিন্তু মাঝে মধ্যে ছবিটা নয়েজ ছিল, ডে লাইট বা একটু বেশি আলোতে ছবি ভালো আসছিল, লো লাইট বা নাইট মুডের পারফরমেন্স কিছুটা হতাশাজনক। মেন ক্যামেরা থেকে সত্যি বলতে এই বাজেটে যেসব ফোনগুলোর ক্যামেরা রয়েছে সেগুলোর সাথে তুলনা করার মতো ছবি পাচ্ছিলাম না। পোর্ট্রেট মুডের জন্য আলাদা ডেডিকেটেড 2 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স থাকা সত্ত্বেও ছবি মন মতো পাইনি। 1x 2x দিয়ে ছবি চলে যাচ্ছিল, যদিও 2x জুম করলে কিছুটা বেটার আউটপুট পাওয়া যায়, তাও সেটা আহামরি কিছু না। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কেমন জানি আর্টিফিশিয়াল লাগছিল, মাঝে মধ্যে সাবজেক্ট অবজেক্ট ডেডিকেট করতে বেশ সময় নিচ্ছিল। পিকচার কোয়ালিটি কিছুটা ওয়ান টোনের, ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন এমন একটা অবস্থা। সো ওভারঅল এর ক্যামেরাকে ডিসেন্ট বা অ্যাভারেজ বলবো, এর থেকে বেশি কিছু বলা যাবে না। ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাকে সর্বোচ্চ 2K তে 30 FPS ভিডিও করা যাচ্ছিল। ওএস না থাকায় ভিডিও অতটা স্টেবল না, তবে ব্যাক ক্যামেরা আলট্রা স্টেবিলাইজেশন অপশন ক্লিক করলে 1080p-তে 30 FPS ভিডিও করতে পারবেন। ভিডিওটা খুব একটা ইউজফুল বলে আমার লাগেনি। ফ্রন্টে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটার পারফরমেন্স মোটামুটি বলা যায়। ছবি হোয়াইট টোন করে দেওয়ার প্রবণতা ছিল, এছাড়াও ছবিতে ডিটেলস বেশ একটা শার্প না। যারা এরকম স্মুথ ছবি পছন্দ করে তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, তবে পার্সোনালি আমি মনে করি কমপক্ষে 20 মেগাপিক্সেলের ক্যামেরা দিতে পারলে মানানসই হতো। সো ওভারঅল ক্যামেরার জন্য ফোনটাকে আমি সাজেস্ট করতে পারছি না, কারণ এই বাজেটে মার্কেটে আরও অনেক ক্যামেরার সেন্ট্রিক ফোন পাওয়া যায়। এছাড়া ফোনটির মধ্যে আয়ার ব্লাস্টার রয়েছে, NFC সাপোর্ট রয়েছে এবং এর যদি ফ্রন্টে লক্ষ্য করেন সেক্ষেত্রে একটি ডাইনামিক বার দেখতে পাবেন। এর কাজটি আপনারা লক্ষ্য করবেন যখন হচ্ছে মিউজিক প্লে করবেন কিংবা হচ্ছে কলে কথা বলবেন। তাছাড়া আমার কাছে 30,000 টাকা রেঞ্জের মধ্যে এই ফোনটি বেশ ভালোই লেগেছে। এর যে আপনি লুকের কথা বলেন বা হচ্ছে এর বিল্ডের কথা বলেন, আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, মানে নেওয়ার মতো মনে হয়েছে, আপনি চাইলেই নিতে পারেন। আর যদি ক্যামেরার কথা বলেন সেক্ষেত্রে ক্যামেরায় কিন্তু ফোনটা অতটা বাজিমাত করতে পারেনি। আর আপনি যদি একের মধ্যে সব ফোন খুঁজে থাকেন, মানে একের মধ্যে সব খুঁজে থাকেন, সেক্ষেত্রে মার্কেটে আরও অপশন আছে, ওইগুলিও দেখতে পারেন। আর যদি হালকা পাতলা কোনো ফোন খুঁজে থাকেন সেক্ষেত্রে এই ফোনটা আপনি দেখতে পারেন বা আপনার লিস্টে চাইলে আপনি রাখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি ফোনটির সম্পর্কে আপনাকে পুরোপুরি একটা ডিপ রিভিউ দিতে পেরেছি। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত আমার সাথে বসে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ফোনের সাথে, ততক্ষণ পর্যন্ত আমি চলি। আপনারা আশা করি ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আসসালামু আলাইকুম।